আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট ছোট বন্ধুরা, আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ 16 নিয়ে পড়ব। পাঠ 16তে আছে কাজলা দিদি। আহ এই এই কবিতাটা আসলে আমরাও ছোটবেলায় পড়েছি এবং যখনই এটা পড়ি আসলে খুব মন খারাপ হয়, খুবই মন খারাপের একটা কবিতা। আমি চেষ্টা করব যে কবিতার লাইনগুলো পড়ে তোমাদেরকে লাইনগুলো ধরে ধরে বুঝিয়ে দিতে, কারণ আসলে কবিতা আকারে পড়লে সবসময় অর্থ বোঝা সহজ হয় না। চেষ্টা করব আর কি তোমাদেরকে যেন বুঝিয়ে দেয়া যায়। দেখো এখানে একটা বাঁশবাগানের ছবি আছে, উপরে চাঁদ উঠেছে আর নিচে একজন খুকি আছে, সে তার মায়ের সাথে গল্প করছে। আর এই যে দেখো, মার্ক করে দেখিয়ে দিই, এই যে দেখো জোনাকি জ্বলছে, এই যে এগুলো হলো জোনাকি জ্বলছে, আলো বোঝানোর জন্য চারপাশে রে গুলো দেয়া হয়েছে। এই তো মোটামুটি এটা একটা ছবি। আচ্ছা, এটি কে লিখেছেন? কবি যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তার মানে বাঁশবাগানের মাথার উপরে ওই যে একটা চাঁদ উঠেছে, আর খুকি তার মাকে জিজ্ঞেস করছে যে আমার কাজলা দিদি কোথায়। দিদি মানে হলো বোন। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। তার মানে পুকুরের পাশে, তারপরে লেবু গাছের নিচে থোকায় থোকায় জোনাকি পোকা জ্বলছে। এই যে চারপাশে ফুল আছে, ফুলের গন্ধে খুকির ঘুম আসছে না, সে একলা জেগে আছে আর মাকে জিজ্ঞেস করছে যে আমার কোলের কাছে আমার কাজলা দিদি কোথায়। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। মানে সেদিনের পর থেকে তুমি দিদিকে কেন ডাকছো না, আর দিদির কথা যখনই জিজ্ঞেস করি তুমি কেন মুখটা আঁচল দিয়ে ঢেকে ফেলছো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি যখন খাবার খাওয়ার সময় দিদি দিদি ডাকি, ও ঘর থেকে দিদি কেন আসছি বলে না, এরকম কেন বলে না। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। মানে আমি যে ডাকছি যখন দিদিকে, মা তুমি কেন চুপ করে থাকো, তুমি কেন ডাকছো না, বলো না মা দিদি কোথায় গেছে, কবে আসবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। মানে ছোট খুকির হলো কালকে তার পুতুলের বিয়ে, নতুন ঘরে পুতুলের বিয়ে। তো সে আসলে মনে করছে যে দিদি বুঝি লুকোচুরি খেলছে বা লুকিয়ে আছে। তো সে তার মাকে সেজন্য বলছে যে দিদির মতো যদি আমিও লুকিয়ে যাই, একলা ঘরে তুমি কিভাবে থাকবে, তখন কেমন মজা হবে বলো। আচ্ছা, ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। শিউলি গাছের তলায় ছোট ছোট চাপা ফুল উঠে ভরে গেছে, তো পুকুর থেকে মা যখন পানি আনবে তখন যেন ভুঁই চাপা মায়ের পায়ের নিচে চাপা না পড়ে বা মারিয়ে না যায় অসাবধানতা বশত, সেটাই সে তার মাকে সাবধান করে বলছে। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। মানে ডালিম গাছের ফাঁকে বুলবুলি পাখি লুকিয়ে থাকে। হ্যাঁ, তো মা যখন ডালিম গাছ থেকে ডালিম ছিঁড়তে যাবে তখন যদি বুলবুলিটা উড়ে যায়, তখন দিদি এসে কেমন মন খারাপ করবে, কারণ দিদি তো আসলে পাখি ফুল এগুলো অনেক পছন্দ করত, সেজন্য ছোট খুকি সেগুলো খেয়াল করছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। ছোট্ট বাচ্চাটার কত আর্তনাদ না তার বড় বোনের জন্য। আচ্ছা,
অনুশীলনীতে আমরা যাব। অনুশীলনীতে আমরা বরাবরের মতোই সবকিছু সমাধান করব এবং প্রথমেই আছে জেনে নেই। তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে যে কাজলা দিদি কবিতাটির মূল ভাব লিখো। তো আমি বইয়ের মতোই রেখেছি, কিন্তু বইটা আমার কাছে মনে হয়েছে যে একটু ছোটই হয়ে যায়, আমি এই জন্য এক লাইন বাড়িয়েছি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের স্কুলের পার্সপেক্টিভে এটা ঠিক আছে, তাহলে তোমরা এটাও লিখতে পারো, বা আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারো। কাজলা দিদি কবিতায় বড় বোনের প্রতি ছোট বোনের ভালোবাসা এবং মেয়ের মৃত্যুতে মায়ের কষ্টের কথা তুলে ধরা হয়েছে। ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। সে তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। আচ্ছা, এরপরে আমরা শব্দার্থ পড়ব, বিপরীত শব্দ জানবো। হ্যাঁ, ওকে, প্রথমে আমরা শব্দার্থটা পড়ি। শোলক। শোলক মানে ছড়া। কোথা থেকে আসছে? ওই যে শোলক বলা কাজলা দিদি কই, তার মানে ওর যে বড় বোন ওকে ছড়া শোনাতো। তো শোলক মানে কি? ছড়া। জোনাই। জোনাই মানে হলো জোনাকি পোকা। দিদি বড় বোন। নেবু লেবু। ভুঁই চাপা, ওই যে আমরা পড়েছি না, ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তলা। তো এটার মানে কি? মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল। মারাশনে, পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। আচ্ছা, বিপরীত শব্দ। দিন রাত, ঘুম জাগরণ, ঢাকা খোলা, নতুন পুরানো, জলা নেভা। আচ্ছা, এরপর একটু বইতে যাই। বইতে দেখো এখানে কি বলেছে, ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নেই ও খাতায় লিখি। যেমন কোথায় জোনাকি জলে, এখানে আছে কি? নেবুর তলে, বাঁশ বাগানে, শিউলি তলে, তাল তলায়। তোমাদের পরীক্ষায় আসলে এভাবেও আসতে পারে, আবার সঠিক উত্তরের মতো করেও দিতে পারে, আবার শূন্যস্থানের মতো করেও দিতে পারে। আচ্ছা, তাহলে কোথায় জোনাকি জলে বলো? আমি এটা উত্তর রেডি করেছি। এই যে নেবুর তলে, তার মানে লেবুর নিচে, লেবু গাছের নিচে জোনাকি জ্বলছে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? ডালিমের ডালে। কে শোলক বলতেন? দিদি। ঝিঁঝি কোথায় ডাকে? ঝোপে ঝাড়ে। ঘুম আসে না কেন? নেবুর গন্ধে ফুলের গন্ধে। আচ্ছা, এটা একটু দেখিয়ে দেই। যেমন দেখো এখানে কি বলেছে, নেবুর গন্ধে ঝিঝির ডাকে, চাঁদের আলোতে ফুলের গন্ধে। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? বইতে যাই আমরা, মানে কবিতাটিতে যাই। দেখো প্রথম যে প্যারা আছে, এখানে আছে ফুলের গন্ধে ঘুম আসে না। আবার শেষ যে প্যারা আছে, এখানে আছে নেবুর গন্ধে ঘুম আসে না। তার মানে এখানে দুটো উত্তরই সঠিক। এটা নেবুর গন্ধেও হবে, ফুলের গন্ধেও হবে। আচ্ছা, এরপরে আছে আমাদের প্রশ্ন উত্তর। হ্যাঁ, কাজলা দিদি কোথায় গেছে? কাজলা দিদি চিরদিনের জন্য, এখানে একটা রস্বীকার ভুলে চলে আসছে, আমরা এটা একটু খেয়াল করব। এটা আচ্ছা, ঠিক করে দিচ্ছি। ওকে, তাহলে এই যে রস্বীকারটা হবে না। কাজলা দিদি চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ কাজলা দিদি মারা গেছে। ছোট বোনটি এটা জানে না, তাই সে কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে, তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। এছাড়াও মনে পড়ে যখন শোলক শুনতে ইচ্ছে করে, যখন পুকুর পাড়ে থোকায় থোকায় জোনাই জলে, যখন ফুলের গন্ধে বা নেবুর গন্ধে ঘুম আসে না তখন। আচ্ছা, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? আচ্ছা,
কাজলা দিদি চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ কাজলা দিদি মারা গেছে। ছোট বোনটি এটা জানে না, তাই সে কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। মায়ের কাছে বারবার জানতে চায় তার দিদি কোথায়, কিন্তু মা তার কথার উত্তর দিতে পারেন না। দিদির কথা উঠলে মায়ের কান্না আসে, কান্না লুকাতে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে, এ সময় কাজলা দিদি তার পাশে নেই, এটা ভেবে সে কষ্ট পাচ্ছে। দিদি ছাড়া পুতুলের বিয়ে হতে পারে এ কথা বোনটি ভাবতেই পারছে না, তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা তার মনে পড়ে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা বলে কি বোঝানো হয়েছে? ছোট্ট বোনটি দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করেছে। সে ভেবেছে দিদি বুঝি তাকে ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে গেছে। মা জেনেও বলছে না, তাই মায়ের উপর অভিমান করে সে এ কথা বলেছে। সে ভেবেছে দিদির মতো সেও লুকিয়ে থাকলে বেশ মজা হবে। খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন? খুকির দিদি ফুল পাখি ভালোবাসত। শিউলি গাছের তলা ভুঁই চাপাতে ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় মা ভুল করে পায়ে মারিয়ে ফুল নষ্ট করতে পারেন, তাই খুকি মাকে শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন। ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন? খুকির দিদি ফুল পাখি ভালোবাসত। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলি পাখি লুকিয়ে থাকে। মা ফল ছিঁড়তে গেলে বুলবুলি পাখিটি উড়ে যেতে পারে, তাই খুকি মাকে ফল ছিঁড়তে বারণ করেছে। আচ্ছা, বইতে দেখি তো আর কি আছে। বইতে এরপরে আছে যে সঠিক করে শব্দগুলো সাজাতে বলেছে। পুতুল, পুতুলের সাথে কি হবে? বিয়ে। থোকায় থোকায়, পুকুর ধারে, নেবুর তলে, শোলক বলা, কাজলা দিদি, বাঁশ বাগান, নতুন ঘরে। এরপরে কি আছে? এরপরে আছে কবি পরিচিতি। যতীন্দ্র মোহন বাগচি। 1978 সালের 27 নভেম্বর যতীন্দ্র মোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি তাঁর কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্য মালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1948 সালের 1 ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। আচ্ছা, তো ছোট বন্ধুরা, আশা করি বুঝেছ। কবিতাটা পড়লেই খুব মন খারাপ হয়। আমাদের কারো জীবনে এমন না হোক, আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, সেই দোয়াই করছি। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা এটা আজকেই পড়ে ফেলার চেষ্টা করবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।